প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সবশেষ যে অধ্যায় বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা ওই অধ্যায়ের শেষ ক্লাস আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অন রেখে তোমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা হচ্ছে ৭ ভাগে বিভক্ত, অর্থাৎ বাংলাদেশে যে কয় প্রকারের পরিসংখ্যান আছে, কৃষি হোক, জনসংখ্যা হোক, শিক্ষা, বাণিজ্য, অর্থনীতি, শিল্প, বিভিন্ন বিষয়ের আলোকে বিষয় ভিত্তিক যে পরিসংখ্যান বিভিন্ন সময় প্রকাশিত হয়, সবগুলাকে আমরা বাংলাদেশে যেগুলো তার ভিতরে ৭ ভাগে ভাগ করা হয়। তার ১ নম্বরে আছে কৃষি পরিসংখ্যান। কৃষি বিষয়ক যে পরিসংখ্যান সেটা হলো কৃষি পরিসংখ্যান। কৃষির উপরে যত ধরনের পরিসংখ্যান আমরা জানি। এখন কৃষি পরিসংখ্যান বিষয়ে এই যে আমি বরাবর যে বইটা ফলো করি, এই বইটা থেকে বলছি। এটা হলো মোহাম্মদ আহসানুল করিম মিঠু স্যারের। এই বইতে কিন্তু স্পষ্টভাবে এইখানে চমৎকারভাবে লেখা আছে। তোমরা একটু এখান থেকে পড়ে নিও। এখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি পরিসংখ্যানের প্রধান উৎস। পরিসংখ্যান ব্যুরো থেকে কি কি করা হয়? ফসল উৎপাদন, পশু সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। ফসল যে উৎপাদন হয় সেটা পশু সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ, এইগুলো মিলায়ে কিন্তু আমাদের কৃষি পরিসংখ্যান। এখানে কি কি কাজ করা হয়? এখানে যেমন এই ব্যুরোর মাধ্যমে দেশে মোট উৎপাদিত শস্যের পরিমাণ, মোট আবাদি অনাবাদি জমির পরিমাণ, পানির সেচ, সারের উৎপাদন, গৃহপালিত পশু, হাঁস মুরগির খামার, বনায়ন, মৎস্য চাষ, কৃষি পণ্যের মূল্য, কৃষি শ্রমিকের যোগান ও মজুরি ইত্যাদি বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্যগুলো সবার সামনে প্রকাশ করা হয়। এই যে কাজগুলো করে কৃষি পরিসংখ্যানের মাধ্যমে। এরপরে যেটা আসতেছে সেটা হলো জনসংখ্যা ও জনপরিসংখ্যান। আমাদের দেশের লোক সংখ্যা গণনা করা হয় প্রতি ১০ বছর পর পর। ওটা হলো আদমশুমারি। এই আদমশুমারির যে কার্যক্রম সেটা কিন্তু এই জনসংখ্যা ও জনপরিসংখ্যানের আওতাভুক্ত। অর্থাৎ আমাদের জনসংখ্যা ও সংখ্যা বিষয়ক যে পরিসংখ্যান সেটা কিন্তু এই পরিসংখ্যানের এই ২ নম্বর শ্রেণীভেদের ভিতরে পড়ে। এখানে আর কি কি কাজ করা হয়? এখানে দেখো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনসংখ্যা ও জনবিজ্ঞান পরিসংখ্যান কার আওতাধীন? পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন। উক্ত শাখা প্রতি ১০ বছর অন্তর অন্তর আদমশুমারি পরিচালনা করে থাকে এবং আদমশুমারির রিপোর্ট প্রকাশ করে থাকে। জীব পরিসংখ্যানের প্রধান উৎস হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য বিভাগ। উক্ত বিভাগ জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, লিঙ্গ, বয়স, রোগ ব্যাধি ইত্যাদি যাবতীয় বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলো বিশ্লেষণ করে। তো এই কাজগুলো কিন্তু এই জনপরিসংখ্যানে করে। তো কৃষি আমরা বুঝলাম, জন বুঝলাম। এরপর শিক্ষা ও সামাজিক পরিসংখ্যান। এটাও একই সিস্টেমে আমাদের দেশের যত শিক্ষা পদ্ধতি আছে, সে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমের বিভিন্ন পদ্ধতি এবং সামাজিক তার মর্যাদা বা সামাজিক তার অবস্থান ইত্যাদি নিয়ে কিন্তু প্রতিনিয়ত পরিসংখ্যান প্রকাশিত হয়। সেগুলো কিন্তু এই শিক্ষা বিষয়ক পরিসংখ্যানের ভিতরে ধরা হয়। তো এই বইটাতে লিখেছে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো, যেটা ব্যান বেজ হলো শিক্ষা ও সামাজিক পরিসংখ্যানের মূল উৎস। এই ব্যুরো এদেশের প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ প্রকাশ করে থাকে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক পরিসংখ্যান বুলেটিন, পরিসংখ্যান বর্ষ গ্রন্থ এবং বাংলাদেশ পরিসংখ্যান পকেট বইয়ে শিক্ষা পরিসংখ্যান সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও কর্তৃক গবেষণা এবং তাদের বার্ষিক রিপোর্ট সামাজিক পরিসংখ্যানে পাওয়া যায়। অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা হয়। এরপরে যেটা আসতেছে আর্থিক পরিসংখ্যান। অর্থ বিষয়ক আমাদের যে লেনদেন, যে বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে আসে, আমাদের মূল্যস্ফীতি সহ ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের এই আর্থিক পরিসংখ্যানের ভিতরে চলে আসতেছে। বাংলাদেশ ব্যাংক আর্থিক পরিসংখ্যানের উৎস। এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক, বেসরকারি এবং বিভিন্ন বীমা পরিসংখ্যান প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংক বুলেটিন, বাংলাদেশ পরিসংখ্যান পকেট বইয়ে আর্থিক পরিসংখ্যান পাওয়া যায়।
তো এখান থেকে আমরা বুঝলাম যে আর্থিক পরিসংখ্যানটা মূলত বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট যে কাজগুলো, সেখানে বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি বিভিন্ন ব্যাংকও এই পরিসংখ্যানের সাথে জড়িত। এই ধরনের পরিসংখ্যানগুলোকে কিন্তু আমরা আর্থিক পরিসংখ্যান হিসেবে বিবেচনা করতে পারি। এরপর হচ্ছে বাণিজ্য পরিসংখ্যান। আরেকটা পরিসংখ্যান বাণিজ্য। আমাদের দেশ থেকে বিভিন্ন দ্রব্য বিদেশে যায়, আসে, অর্থাৎ আমদানি রপ্তানি ভিত্তিক যে কাজগুলো সম্পাদিত হয়, আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার বিদেশে যাচ্ছে, আর ওখান থেকে কিন্তু আমাদের রেমিটেন্স আসতেছে। একইভাবে আমাদের দেশ থেকে বিভিন্ন পণ্য চলে যায়, আর বিদেশ থেকে অনেক পণ্য আমরা আমদানি করি। এই যে বাণিজ্য, এই বাণিজ্যিক বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়, এগুলো কিন্তু বাণিজ্য পরিসংখ্যানের আওতাভুক্ত। তো এইখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পাট বোর্ড, চা বোর্ড, পোস্ট ট্রাস্ট, বিপণন ও গ্রেডিং বিভাগ বাংলাদেশ বাণিজ্য পরিসংখ্যানের প্রধান পরিবেশক। মাসিক পরিসংখ্যান বুলেটিন, পরিসংখ্যান বর্ষগ্রন্থ, ফরেন ট্রেড স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ হলো বাণিজ্য পরিসংখ্যানের কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা। এসব প্রকাশনীতে মুদ্রা, পণ্য, মূল্য, আমদানি ও রপ্তানি সংক্রান্ত পরিসংখ্যান সংগৃহীত ও প্রকাশিত হয়। তাহলে বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমের উপরে এটা পরিসংখ্যানের যে কার্যক্রম হয় সেটা হলো বাণিজ্য পরিসংখ্যান। এর পরেরটা যেটা আসছে সেটা মূল্য পরিসংখ্যান। মূল্য পরিসংখ্যান হচ্ছে টাকার সাথে পণ্যের যে হার, লেনদেন। আমরা দ্রব্য মূল্যের সঙ্গে দ্রব্যের পরিমাণ, এত টাকা হলে 1 কেজি চাল, এত টাকা হলে 1 কেজি ডাল, তেল, এত পরিমাণ। এই যে আমরা ক্ষুদ্র দিয়ে বোঝালাম, এটা কিন্তু টনকে টন, মনকে মন, হাজার হাজার টন, হাজার হাজার মনের উপরে কিন্তু এই মূল্য এবং পরিমাণ নির্ভরশীল। এই টাইপের যে পরিসংখ্যানগুলো আমরা পাবলিশ করি সেটা কিন্তু মূল্য পরিসংখ্যান। এখানে কিন্তু সেই বিষয়টা স্পষ্ট ভাষায় বলা আছে যে টাকার সাথে পণ্যের বিনিময় হারকে মূল্য হার বলে, আর পণ্যের মূল্য সংক্রান্ত তথ্যাবলী হলো মূল্য পরিসংখ্যান। বাংলাদেশের মূল্য পরিসংখ্যান টাকায় প্রকাশিত হয়। পণ্যের বিনিময়ের হার পাইকারি, খুচরা হয়ে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এবং বিপণন বিভাগ সাধারণত মূল্য পরিসংখ্যান প্রকাশ করে থাকে। এছাড়া আরো বেশ কিছু কথাবার্তা এখানে আছে যেগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। সবশেষ আমাদের যে পরিসংখ্যানের প্রকারভেদ সেটি হচ্ছে শিল্প ও শ্রম পরিসংখ্যান। আমরা বিভিন্ন শ্রমিক বিদেশে যায় বা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন লোক কাজ করে, আবার শিল্প বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়। এই টাইপের যত ধরনের পরিসংখ্যান পাবলিশড হয় এগুলো কিন্তু শিল্প ও শ্রম পরিসংখ্যানের আওতাভুক্ত। এই বইটাতে কিন্তু সুন্দর করে লেখা আছে, তোমরা একটু পড়বা। এখানে দেওয়া আছে যে বাংলাদেশ শিল্প ও শ্রম পরিসংখ্যানের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়। আয়তন ভিত্তিক শিল্পের শ্রেণী বিভাগ, উৎপাদনকারী শ্রমিকের সংখ্যা, মজুরি, স্থায়ী সম্পদের পরিমাণ, উৎপাদিত পণ্যের তালিকা ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প যেটা আছে সেটাও কিন্তু এর ভিতরে আওতাভুক্ত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইখান থেকে বুঝতে পারছো যে বাংলাদেশে প্রকাশিত যে পরিসংখ্যান আছে এই পরিসংখ্যানকে 7 শ্রেণীতে ভাগ করা যায়। যত ধরনের পরিসংখ্যান আছে সব এই 7টা ভাগে বিভক্ত। তো যেভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম ঠিক এইভাবে জিনিসগুলোকে সহজ ভাষায় বুঝবে এবং সহজভাবে এই বইতে চমৎকারভাবে লেখা আছে। আলাদা কোনো গাইড প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তো এইভাবে এইখান থেকে একটু পড়াশোনা করে নেবে। আশা করি তোমরা আজকের এই বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব যে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতা এবং উৎকর্ষ বৃদ্ধির উপায়। আমরা তো পরিসংখ্যানের বিভিন্ন উৎস শিখলাম, প্রকাশিত বিভিন্ন পদ্ধতি শিখলাম, সীমাবদ্ধতা বিষয়ে আমরা এখন জানব এবং আমাদের যে উৎকর্ষতা বৃদ্ধি অর্থাৎ পরিসংখ্যানকে কিভাবে আরো ভালো করা যায় এই যে উপায় এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের কিন্তু দুটো ভাগে আমি এখানে ভাগ করেছি, একটা হচ্ছে পরিসংখ্যানের সীমাবদ্ধতা আর একটা হচ্ছে উৎকর্ষ বৃদ্ধির উপায়। তো আমাদের যে যে সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলো আলোচনা করে ঠিক এখানে যা সমস্যা তৈরি হবে এই সমস্যাগুলো সমাধানের যে পদ্ধতি সেটা হলো উৎকর্ষতা বৃদ্ধির উপায়। এই জন্য আমি একবারে এখানে আলাদা করে দিয়েছি, তো তোমরা এখান থেকে শিখে নেবে। তো সীমাবদ্ধতার বিষয়ে আমাদের 1 নম্বর যে সীমাবদ্ধতা আমাদের দেশের পরিসংখ্যানের সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ তথ্য সংগ্রহ পদ্ধতি। আমাদের যে তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা অনুসরণ করি এটা কিন্তু ত্রুটিপূর্ণ। তথ্য সংগ্রহের পদ্ধতিটা যেভাবে তথ্য সংগ্রহ করা উচিত আমরা সেভাবে করি না। কেমন? একটা বিষয় যে ধরো যে বাংলাদেশের যখন আদমশুমারি হয়, আদমশুমারি হওয়ার সময়
উচিত হচ্ছে উপযুক্ত ব্যক্তিকে দিয়ে সেই তথ্য সংগ্রহ করা। আমরা সেটা করি না। আমরা অনেক সময় সীমাবদ্ধতার কারণে আমরা এমন কিছু লোককে সেখানে নিয়োগ করি বা লোক পাওয়া যায় না, এরকম হতে পারে যে যারা সঠিকভাবে তথ্য সংগ্রহ করবে এরকম লোক নাও থাকতে পারে। এই ধরনের নানারূপ কারণে আমরা কিন্তু ত্রুটিপূর্ণ যে সংগ্রহ পদ্ধতি আমরা অনুসরণ করে ফেলি। অর্থাৎ এই যে তথ্য সংগ্রহের যে ১ম ধাপ, এই ধাপেই কিন্তু আমরা ভুল করে ফেলি। তাহলে আমাদের সব জায়গাগুলো ভুল থেকে যায়। তো এই বইটাতে কিন্তু এইখানে বিষয়টা বলা আছে। জ্ঞানহীন অদক্ষ লোক দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এটা ১ম এ বলা আছে। এছাড়া আরো বেশ কিছু কথাবার্তা বলা আছে। তোমরা পড়ে নিবা। যেহেতু আজকে শেষ ক্লাস, আমি এটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না। এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। এরপরে হচ্ছে তথ্যের ত্রুটিপূর্ণ উপস্থাপন। এখন তথ্য যারা সংগ্রহ করলো, তারা তো অবৈজ্ঞানিক পদ্ধতিতে গেল এবং তাদের যোগ্যতার ঘাটতি থাকলো। তাদের দিয়ে করা হলো। এবার এই তথ্যটা নিয়ে আসার পরে তারা কিন্তু ঠিকভাবে উপস্থাপনও করতে পারে না। আনলো একভাবে, উপস্থাপন করলো আরেকভাবে। অর্থাৎ উপস্থাপনের যে ত্রুটি, এই ত্রুটির কারণে কিন্তু আমাদের তথ্যের একটা সীমাবদ্ধতা থেকে যায়, আমাদের পরিসংখ্যানের সীমাবদ্ধতা থেকে যায়। এরপরে যেটা আছে সেটা তথ্যের নির্ভরযোগ্যতার অভাব। আমরা যে তথ্য নিচ্ছি সেটা কতটুক নির্ভরযোগ্য, সেটা সঠিক জায়গা থেকে নেওয়া হচ্ছে কিনা, অথবা সেই তথ্যগুলো আমাদের দেশের জন্য উপযুক্ত কিনা, এমন কিছু তথ্য আমরা উপস্থাপন করলাম যে তথ্যটা আসলে আমাদের দেশের সঙ্গে যায় না। তো সেইটা যখন উপস্থাপন করে বেশি তখন আমাদের কিন্তু অর্থনৈতিক যে সমস্যাগুলো তৈরি হয়, তো সেই সমস্যাগুলো এখান থেকে এসে যায়। অর্থাৎ প্রকাশের যে বিষয়গুলো, পরিসংখ্যানটা আমাদের একটু ত্রুটিযুক্ত পরিসংখ্যান তখন চলে আসে। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ ও উপস্থাপনায় সময়ের অভাব। আমরা তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহের জন্য আমাদের উপযুক্ত লোক নাই। আবার এদিকে আমাদের ত্রুটিপূর্ণ তথ্য উপস্থাপন করি। আবার তথ্যের নির্ভরযোগ্যতা অভাব। এত সংকীর্ণতার পরেও মানে এত সীমাবদ্ধতার ভিতরেও আমরা যে তথ্য সংগ্রহ করি আর যা উপস্থাপন করি, এখানে আমাদের সময়ের ঘাটতি দেখা দেয়। কারণ আমাদের দীর্ঘসূত্রিতা তৈরি হয়। যে একটা কাজ করা শুরু করতে আমাদের অনেক সময় বিলম্ব হয়ে যায়। আর এই বিলম্ব হওয়ার কারণে আমাদের যে তথ্য প্রকাশের যে টাইমটা, এই টাইমটা কাছাকাছি চলে আসে এবং তড়িঘড়ি করে আমাদের তথ্য সংগ্রহ করা হয়। এই সীমাবদ্ধতার কারণে, এই সময়ের অভাবের কারণে আমাদের কিন্তু পরিসংখ্যান ত্রুটিযুক্ত পরিসংখ্যান চলে আসে। এরপরে আমাদের রিপোর্ট প্রকাশে বিলম্ব। তো এত কিছু সীমাবদ্ধতার পরে কিছু তথ্য আমাদের আসলো এবং কিছু একটা রিপোর্ট তৈরি হলো। এই রিপোর্টটাও আমরা ঠিক সময়ে প্রকাশ করতে পারি না। হয়তো ধান উৎপাদনের পরিমাণ আমরা নির্ণয় করতে গেলাম। তো ধানের যে উৎপাদন কত হয়েছে, ধান কাটা হলো, মলা হলো এবং ধানের কোন জায়গায় কতটুকু উৎপাদন হলো, এই বিষয়ে আমরা তথ্য কালেক্ট করলাম। এটা প্রকাশ করতে দেখা যাচ্ছে যে আবার ধান লাগানোর সময় এসে গেল। তাহলে তো আমাদের যে উৎপাদনটা বৃদ্ধির জন্য কি করা যাবে, সেটা কিন্তু আমাদের আর হলো না। এই যে বিলম্ব, অর্থাৎ তথ্য প্রকাশের যে বিলম্ব, এই বিলম্বটাও আমাদের বাংলাদেশের পরিসংখ্যানের একটা বড় ধরনের সীমাবদ্ধতা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আধুনিক যন্ত্রপাতির অভাব। আমাদের দেশে যে পরিসংখ্যান, এখানে তো আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারি না। পুরাতন আমল থেকে আমাদের দেশে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হচ্ছে এখনো সেইগুলো আমরা অনুসরণ করে যাচ্ছি। আধুনিক যুগে কম্পিউটার সহ নানাবিধ যন্ত্রপাতির সাহায্যে পরিসংখ্যান নির্ণয় করা হয়। আমাদের দেশে অধিকাংশ প্রতিষ্ঠানে এসব যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করা সম্ভব হয় না। অর্থাৎ গৃহীত তথ্য অনির্ভরযোগ্য হয়ে পড়ে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো উপযুক্ত প্রশিক্ষণের অভাব। এই যে এইটা যেটা ত্রুটিপূর্ণ তথ্য সংগ্রহ, এর কিন্তু অন্যতম কারণ হলো উপযুক্ত প্রশিক্ষণের অভাব। উপযুক্ত প্রশিক্ষণ যদি না দেওয়া হয়, প্রশিক্ষিত কর্মী যদি না পাওয়া যায়, তাহলে এই সব সমস্যাগুলো তৈরি হবে। এটাই 100%। তো আমাদের দেশে কিন্তু এই প্রশিক্ষণের এখনো ঘাটতি আছে। তো আমরা যদি প্রশিক্ষণটা ঠিকমতো দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই অভাবটা দূর হয়ে যেত, আমাদের পরিসংখ্যানটা আরো বেশি উৎকর্ষিত ভালো পরিসংখ্যান আসতো। এরপরে যেটা আছে তথ্যের অপর্যাপ্ততা। আমাদের দেশে আমরা যে ধরনের তথ্য চাই, এই ধরনের তথ্য আমরা অনেক সময় পাই না। আমাদের যে তথ্যটা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করতে পারি না। এই যে তথ্যের অপর্যাপ্ততা, এই অপর্যাপ্ততার কারণে আমাদের পরিসংখ্যানের একটা সীমাবদ্ধতা কাজ করে। এখন আমরা যেটা শিখব সেটা হলো উৎকর্ষতা বৃদ্ধির উপায়। তো উৎকর্ষতা বৃদ্ধির উপায়ে কি করা যেতে পারে? যে প্রথম সীমাবদ্ধতা ছিল যে ত্রুটিপূর্ণ তথ্য সংগ্রহ পদ্ধতি।
এখানে কি কি ছিল? ত্রুটিপূর্ণ তথ্য কেন সংগ্রহ করা হয়? আমরা সঠিক লোক নির্বাচন করতে পারি না, বা আমাদের উপযুক্ত প্রশিক্ষিত লোক থাকে না, বা আমাদের যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি তার পদ্ধতিটা আমাদের সঠিকভাবে আসে না। আগের যে পদ্ধতি সেই পদ্ধতি বারবার অনুসরণ করা হয়। তো এই যেসব কথাগুলো বলা হলো, এইগুলোর থেকে যদি আমরা বেরোয় আসতে পারি, তাহলে আমাদের পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধি পেল এই ত্রুটির ক্ষেত্রে। এই ত্রুটির ক্ষেত্রে যা এর প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি যে আলোচনাগুলো করেছি, সেগুলো যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের পরিসংখ্যানের যে উৎকর্ষতা, পরিসংখ্যানের সীমাবদ্ধতা দূর হয়ে গেল এবং সঠিক সুন্দর পরিসংখ্যান চলে আসলো। এই যে কাজটা, এটার উৎকর্ষতা বৃদ্ধি। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। আর তারপরে যদি বুঝতে না পারো, তোমরা আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবে যে কোথাও বুঝতে না পারলে। আর যদি বুঝতে পেরে থাকো, তাহলে এই ক্লাসটা অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে এবং চেষ্টা করবে। তো আজকে আমরা এই শেষ ক্লাস। এর পরের ক্লাসে আমরা কিন্তু এর আগের চ্যাপ্টার অর্থাৎ ৭ম অধ্যায়তে চলে যাব। আশা করি তোমরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালোমতো পড়াশোনা করবে। তো এই চ্যাপ্টার থেকে একটা সেট 100% আসবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো।